আজকের ক্লাসে আমরা ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া সম্পর্কে পড়ব। তো ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া বলতে আমরা কি বুঝি দেখো, এখানে দ্রবণ মাধ্যমে কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যেখানে বিক্রিয়া হার কেবলমাত্র একটি বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের উপর নির্ভর করে এবং বিক্রিয়ার হার সেই বিক্রিয়ক পদার্থটির গাঢ়ত্বের সাপেক্ষে প্রথম ক্রমের হয়। মানে এই ধরনের বিক্রিয়াতে দেখা যাবে যে একাধিক বিক্রিয়ক পদার্থ বিক্রিয়াতে অংশগ্রহণ করছে, কিন্তু বিক্রিয়ার হার কেবলমাত্র একটি বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের প্রথম ঘাতের উপর নির্ভর করে এবং তার সাপেক্ষেই বিক্রিয়াটি প্রথম ক্রমের হবে এবং এই ধরনের বিক্রিয়াকে আমরা ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া বলি। এবং কয়েকটা এক্সাম্পল নিয়ে যদি আমরা দেখি, দেখো ফার্স্ট হচ্ছে এটা সুক্রোজের আদ্র বিশ্লেষণ। সুক্রোজের সংকেত কি? C12H22O11 সুক্রোজ অ্যাকোয়াস, একে ওয়াটারের মধ্যে দেওয়া আছে। সুক্রোজ যদি আদ্র বিশ্লেষিত হয় তাহলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি করে। গ্লুকোজ C6H12O6 অ্যাকোয়াস প্লাস ফ্রুক্টোজ C6H12O6 অ্যাকোয়াস। তাহলে এটা হচ্ছে সুক্রোজ বা চিনি, যা আদ্র বিশ্লেষিত হয়ে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এতে পরিণত হয়েছে। দুটোর মলিকুলার ফর্মুলাটা সেম, কিন্তু তাদের স্ট্রাকচার গুলো আলাদা। গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এটা করতে হবে ইন প্রেজেন্স অফ অ্যাসিড মিডিয়াম H+ এর উপস্থিতিতে। তার মানে সুক্রোজ আদ্র বিশ্লেষিত হয়ে গ্লুকোজ এবং ফ্রুক্টোজে পরিণত হয়েছে। এবং এক্ষেত্রে যদি আমরা দেখি যে বিক্রিয়ক পদার্থ আছে সুক্রোজ এবং ওয়াটার, সেই হিসাবে আপাত দৃষ্টিতে মনে হতে পারে বিক্রিয়ার হার R সমান K' ইন্টু কনসেন্ট্রেশন অফ সুক্রোজ C12H22O11 ইন্টু কনসেন্ট্রেশন অফ ওয়াটার। তাহলে আপাত দৃষ্টিতে বিক্রিয়ার হার এইটা হবে এবং এখানে সুক্রোজের পাওয়ার 1 এর পাওয়ার 1, তার মানে সেই হিসাবে বিক্রিয়ার ক্রম 2 হওয়া উচিত। 1 + 1 = সামগ্রিক বিক্রিয়ার ক্রমটা 2 হওয়া উচিত, কিন্তু বাস্তবে দেখা যায় যে এই বিক্রিয়ার হারটা ওয়াটারের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে না। তার কারণ এই বিক্রিয়ার সিস্টেমটাতে ওয়াটারের পরিমাণটা এতটাই বেশি থাকে যে ওয়াটারের গাঢ়ত্বটাকে আমরা ধ্রুবক ধরে নিই, অর্থাৎ ওয়াটারের কনসেন্ট্রেশন কোনো রকম চেঞ্জ হয় না। যা কনসেন্ট্রেশন চেঞ্জ হয় তা হচ্ছে শুধুমাত্র সুক্রোজটা। সুতরাং জলের কনসেন্ট্রেশন কোনো রকম এখানে চেঞ্জ প্রায় হচ্ছে না। সেই কারণে কনসেন্ট্রেশন অফ ওয়াটার যেটা, মানে এই পার্টটাকে আমরা কনস্ট্যান্ট ধরে নিই এবং এই যে K' এবং কনসেন্ট্রেশন অফ ওয়াটার এই দুটোকে মাল্টিপ্লাই করে নতুন একটা কনস্ট্যান্ট নিয়ে আসা হয় যেটাকে বলে K। তাহলে এক্ষেত্রে R সমান K ইন্টু কনসেন্ট্রেশন অফ C12H22O11 এবং এর পাওয়ার আছে 1। সুতরাং এক্ষেত্রে আমরা বললাম না, যেহেতু K' ইন্টু কনসেন্ট্রেশন অফ ওয়াটার ইকুয়াল টু K ইকুয়াল টু ধ্রুবক, তাই বিক্রিয়ার হার দেখা যাচ্ছে কি শুধুমাত্র সুক্রোজের গাঢ়ত্বের উপর নির্ভর করছে এবং এর সাপেক্ষে বিক্রিয়াটি প্রথম ক্রমের হচ্ছে। সেই কারণে এই ধরনের বিক্রিয়াগুলোকে আমরা ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া বলি এবং এই বিক্রিয়াগুলো সাধারণত দ্রবণ মাধ্যমেই ঘটে এবং দ্রবণ মাধ্যমে এই ধরনের বিক্রিয়ার ক্ষেত্রেই আমরা ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়াগুলো পাবো। একই রকম ভাবে যদি আমরা S' এর আদ্র বিশ্লেষণ করি, S' এর আদ্র বিশ্লেষণ করলেও একই রকম ভাবে আমরা ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া পেতে পারি। যেমন ধরো একটা S' নেওয়া হচ্ছে CH3COO2H5 ইথাইল অ্যাসিটেট অ্যাকোয়াস, একে ওয়াটার দেওয়া হয়েছে, ওয়াটার লিকুইড, এটাও অ্যাসিড মিডিয়ামে করা হচ্ছে। S' আদ্র বিশ্লেষিত হয়ে অ্যাসিড CH3COOH অ্যাকোয়াস প্লাস অ্যালকোহল C2H5OH অ্যাকোয়াস। আর এটা হচ্ছে ইথাইল অ্যাসিটেট CH3COO2H5, যেটা আদ্র বিশ্লেষিত হয়ে অ্যাসিড এবং অ্যালকোহলে পরিণত হচ্ছে। সুতরাং আপাত দৃষ্টিতে বিক্রিয়ার হার ইথাইল অ্যাসিটেট এবং ওয়াটার দুজনের গাঢ়ত্বের উপর নির্ভর করা উচিত, কিন্তু বাস্তবে দেখা যায় কনসেন্ট্রেশন অফ ওয়াটারটা ধ্রুবক হওয়ার জন্য বিক্রিয়ার হার কেবলমাত্র ইথাইল অ্যাসিটেটের কনসেন্ট্রেশনের উপর নির্ভর করে। সুতরাং পরীক্ষালব্ধ বিক্রিয়ার যেটা হার পাবো সেটা R সমান পরীক্ষালব্ধ বিক্রিয়ার হার R ইকুয়াল টু K ইন্টু কনসেন্ট্রেশন অফ CH3COO2H5 পাওয়ারে 1। সুতরাং শুধুমাত্র ইথাইল অ্যাসিটেটের উপর ডিপেন্ড করে এবং তার সাপেক্ষে বিক্রিয়াটি প্রথম ক্রমের হয়।
তাই এ ধরনের বিক্রিয়াগুলোকে আমরা সদ্য প্রথম ক্রম বিক্রিয়া বলি। নেক্সট আমরা বিক্রিয়া হারের উপর উষ্ণতার প্রভাব নিয়ে আলোচনা করব। তো এই টপিকটা পড়তে গেলে ফার্স্ট আমাদের যেটা জানতে হবে উষ্ণতার গুণাঙ্ক বলতে কি বোঝায়। ফার্স্ট আমরা যে টপিকটা পড়বো দেখো সেটা হলো উষ্ণতার গুণাঙ্ক। উষ্ণতার গুণাঙ্কটা কি না, উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় এবং বিক্রিয়ার হার বৃদ্ধি পাওয়া মানে বিক্রিয়ার হার ধ্রুবকের মানও বৃদ্ধি পায়। এবং এটা পরীক্ষা করে দেখা গেছে যে প্রতি 10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যদি আমরা বাড়াই কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে, তাহলে বিক্রিয়ার হারটা দ্বিগুণ কিংবা 3 গুণ বৃদ্ধি পেতে পারে। আমি মনে করলাম যে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়াকে পরীক্ষা করে তার হার ধ্রুবকের মান পাওয়া গেছে কেটি। এরপর বিক্রিয়াটার উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানো হলো, তাহলে 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালে উষ্ণতা কত হবে টি প্লাস 10 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং সেই অবস্থায় বিক্রিয়াটার হার ধ্রুবকের মান পাওয়া যাচ্ছে ধরো কেটি প্লাস 10। প্রথমেই বলছি কি না, যদি উষ্ণতা বাড়ানো হয় তাহলে বিক্রিয়া হার ধ্রুবকের মান বাড়বে, বিক্রিয়া হার যেমন বাড়ে তেমনি ভাবে বিক্রিয়া হার ধ্রুবকের মানও বাড়বে। এবং টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো রাসায়নিক বিক্রিয়া হার ধ্রুবক কেটি এবং টি প্লাস 10 ডিগ্রি সেন্টিগ্রেড, 10 ডিগ্রি সেন্টিগ্রেড যদি আমরা বাড়িয়ে দিই তাহলে সেই উষ্ণতায় বিক্রিয়া হার ধ্রুবক হচ্ছে কে সাফিক্সে টি প্লাস 10। এই অবস্থায় উষ্ণতা গুণাঙ্ক বলতে আমরা কি বোঝাবো, উষ্ণতা গুণাঙ্ক হচ্ছে কে সাফিক্সে টি প্লাস 10 বাই কেটি। অর্থাৎ 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানোর পর বিক্রিয়ার হার ধ্রুবক কত হচ্ছে সেটা উপরে লিখতে হবে, আর প্রাথমিক যে উষ্ণতা ছিল টি ডিগ্রি সেন্টিগ্রেড সেই উষ্ণতায় বিক্রিয়ার হার ধ্রুবক কত ছিল সেটা নিচে লিখতে হবে। এবং এই দুটোর যে অনুপাত, এই অনুপাতটা করলে আমরা উষ্ণতা গুণাঙ্কের মানটা পেয়ে যাব। এবং পরীক্ষা করে দেখা গেছে এই যে উষ্ণতা গুণাঙ্কের মানটা 2 গুণ অথবা 3 গুণ হতে পারে। অর্থাৎ 10 ডিগ্রি সেন্টিগ্রেড করে উষ্ণতা বৃদ্ধি করলে বিক্রিয়ার হার ধ্রুবকের মান 2 গুণ কিংবা 3 গুণ বাড়ে, যার ফলে উষ্ণতা গুণাঙ্কের মানটা আমরা 2 কিংবা 3 পাবো। এরপর যেটা পড়বো আমরা আরহেনিয়াসের সমীকরণ। আর বিজ্ঞানী আরহেনিয়াস বিক্রিয়া হার ধ্রুবকের উপর উষ্ণতার প্রভাব নিয়ে আলোচনা করেন এবং সেই সম্বন্ধে একটা সমীকরণ তিনি প্রতিষ্ঠা করেছিলেন যেটাকে আরহেনিয়াসের সমীকরণ বলা হয়। এবং সেখান থেকে আমরা জানতে পারি যে বিক্রিয়ার হার ধ্রুবক উষ্ণতার উপর কিভাবে নির্ভর করে। নেক্সট আমরা যেটা করছি সেটা হচ্ছে আরহেনিয়াসের সমীকরণ। আরহেনিয়াসের সমীকরণ, সমীকরণটা কিরকম না, বিজ্ঞানী আরহেনিয়াস একটা সমীকরণ দিয়েছিলেন কে ইকুয়াল টু এ ইন্টু e টু দি পাওয়ার মাইনাস ea বাই RT, এই হচ্ছে সমীকরণ। এবং এই সমীকরণ থেকে আমরা জানতে পারি হার ধ্রুবক কে উষ্ণতার উপর কিভাবে ডিপেন্ড করে। এবং এখানে যে রাশিগুলো আছে কেটা কি, কেটা হচ্ছে বিক্রিয়ার হার ধ্রুবকের মান, তাহলে কেটা ইকুয়াল টু হার ধ্রুবক। এটা কি, এ হচ্ছে একটা কনস্ট্যান্ট সংখ্যা যেটাকে আমরা কম্পাঙ্ক গুণাঙ্ক বলি, এটাকে বলে কম্পাঙ্ক গুণাঙ্ক। এবং এটা বিক্রিয়ার প্রকৃতির উপর নির্ভর করে এর ভ্যালুটা চেঞ্জ হতে পারে, কিন্তু একটা নির্দিষ্ট বিক্রিয়ার ক্ষেত্রে এর ভ্যালুটা সবসময় একটা কনস্ট্যান্ট টার্ম। এটা এক্সপোনেনশিয়াল টার্ম দেওয়া আছে e টু দি পাওয়ার মাইনাস ea সাফিক্সে এ লেখা আছে। এটাকে বলা হয় সক্রিয়করণ শক্তি, এটার নাম সক্রিয়করণ শক্তি বা সক্রিয়ণ শক্তি, যেটাকে অ্যাক্টিভেশন এনার্জি বলা হয়। আরটা কি, আরটা হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক, আরটা হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক বলা হয়। আর ক্যাপিটাল টিটা হচ্ছে কেলভিন স্কেলে তাপমাত্রা, এটা হচ্ছে কেলভিন স্কেলে তাপমাত্রা। এবং এই যে সমীকরণটা আছে এই সমীকরণে যদি আমরা টেম্পারেচারকে বাড়ানো হয়, অর্থাৎ টি এর মানটা যদি আমরা বৃদ্ধি করি, টিটাকে যদি আমরা বৃদ্ধি করি তাহলে কি হবে, এই যে মাইনাস ea বাই RT এই টোটাল মানটা এটাও কিন্তু বৃদ্ধি পাবে। টি এর মান যদি আমরা বৃদ্ধি করি তাহলে মাইনাস ea বাই RT এই টোটাল মানটা বৃদ্ধি পাবে। টোটাল মানটা যত বৃদ্ধি পাবে তত কি হবে, ই টু দি পাওয়ার যে পোরশনটা ই টু দি পাওয়ার মাইনাস ea বাই RT এই টোটাল মানটা, এই মানটা কিন্তু বৃদ্ধি পাবে। এবং এই মানটা বৃদ্ধি পাওয়া মানে কে এর মানও বৃদ্ধি পাবে, যার ফলে এখান থেকে আমরা বলতে পারি কে এর মানটাও
বৃদ্ধি পাবে। সুতরাং এই সমীকরণটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যত আমরা টেম্পারেচার বাড়াবো কে এর মানটা বাড়বে, এবং এটাই হচ্ছে আরএনএসের সমীকরণ। এবং যে সমীকরণ থেকে আমরা জানতে পারি বিক্রিয়ার হার ধ্রুবক উষ্ণতা বৃদ্ধিতে বৃদ্ধি পায়, এবং উষ্ণতা যদি একইভাবে আমরা হ্রাস করি তাহলে কে এর মানটা কিন্তু হ্রাস পাবে। এখানে ইয়েটা হলো সক্রিয়করণ শক্তি বা সক্রিয়ণ শক্তি, এবং ইহা বিক্রিয়া প্রকৃতির উপর নির্ভর করে। প্রকৃতির উপর নির্ভর করে ইয়ে ভ্যালুটা কম বেশি হতে পারে, এবং এক্ষেত্রে ইয়ে যে ইউনিট সেটা কিলোজুল মোল ইনভার্স অথবা কিলো ক্যালোরি মোল ইনভার্স, এই দুটি ইউনিটই প্রকাশ করা যায়। আরটা সর্বজনীন গ্যাস ধ্রুবক, আর এর মান জেনারেলি আমরা এসআই ইউনিট এখানে ব্যবহার করি 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স, এই এককে আর এর ভ্যালুটা এই সমীকরণ এখানে বসাবে। টিটা ডিগ্রি সেন্টিগ্রেডে দেওয়া থাকবে, টিটাকে কেলভিনে প্রকাশ করতে হবে, কেলভিনে প্রকাশ করে এই সমীকরণে বসাবে। বসানোর পর ফ্রিকোয়েন্সি ফ্যাক্টর এ, এটা একটা বিক্রিয়া প্রকৃতির উপর নির্ভর করে এবং একটা কনস্ট্যান্ট সংখ্যা, সে তার ভ্যালু দেওয়া থাকবে। সুতরাং এই সমীকরণে যদি আমরা বসিয়ে দিই তাহলে বিক্রিয়া হার ধ্রুবক কে এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করতে পারবো। সুতরাং এক্ষেত্রে ই টু দি পাওয়ার মাইনাস ইয়ে বাই আর এই পোর্শনটা কিন্তু একটা ইউনিটলেস, অর্থাৎ এর কোনো একক নেই, একক বিহীন একটা রাশি, সেই কারণে কে এর যা ইউনিট দেওয়া থাকবে সেটা কিন্তু অপরিবর্তিতই থাকবে। হলো এই হলো আরএনএসের সমীকরণ, যে সমীকরণ থেকে আমরা হার ধ্রুবকের মানটা উষ্ণতার উপর কিভাবে ডিপেন্ডস করে সেটা জানতে পারলাম। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এই সক্রিয়করণ শক্তি বা সক্রিয়ণ শক্তি। এটা কি সক্রিয়করণ শক্তি বলতে কি বোঝায়? এখানে দেখো যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে। সক্রিয়ণ শক্তি বা সক্রিয়করণ শক্তিও বলা হয়। এটাকে ই লিখে সাবজেক্টে এ, অ্যাক্টিভেশন এনার্জি, স্মল এ ফর অ্যাক্টিভেশন এনার্জি, সক্রিয়করণ শক্তি বা সক্রিয়ণ শক্তি। আমরা কি জানি না কোন রাসায়নিক বিক্রিয়াতে বিক্রিয়ক পদার্থগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে। এখন এই বিক্রিয়ক পদার্থগুলোর মধ্যে নিজস্ব একটা শক্তি থাকে, সেগুলোকে আমরা বিক্রিয়ক পদার্থের গড় শক্তি বলি। এখন শুধুমাত্র এই গড় শক্তি থাকলেই কিন্তু প্রোডাক্ট তৈরি করতে পারবে না, কারণ বিক্রিয়ক পদার্থগুলো নিজেদের মধ্যে সংঘর্ষ ঘটানোর মাধ্যমে একটা ন্যূনতম শক্তি তাদেরকে অর্জন করতে হবে, যে শক্তিটা অর্জন করলে তবেই তারা প্রোডাক্ট তৈরি করতে পারবে। তাই বিক্রিয়ক পদার্থের অণুগুলি নিজেদের মধ্যে সংঘর্ষ ঘটিয়ে একটা ন্যূনতম শক্তির অধিকারী হয়, এবং সেই শক্তির অধিকারী যদি হতে পারে তবেই তারা প্রোডাক্টটা তৈরি করবে। এবং সেই সর্বনিম্ন শক্তি যেটা অর্জন করতে হচ্ছে সেই শক্তিটাকেই বলা হচ্ছে আমাদের সক্রিয়করণ শক্তি বা সক্রিয়ণ শক্তি। সুতরাং বিক্রিয়ক পদার্থের অণুগুলো তাদের গড় শক্তির অধিক সর্বনিম্ন যে অতিরিক্ত পরিমাণ শক্তি অর্জন করলে সক্রিয় হয়ে উঠবে এবং বিক্রিয়া সাধনে উপযুক্ত হবে, সেই শক্তিটাকেই আমরা বলি সক্রিয়করণ শক্তি। এখন এই সক্রিয়করণ শক্তি বা সক্রিয় শক্তি যদি আমরা লেখচিত্রের সাহায্যে প্রকাশ করি তাহলে কেমন হবে যাবে? এটা দু ধরনের লেখচিত্র এখানে করা যায়, একটা তাপমোচী বিক্রিয়া, একটা তাপগ্রাহী বিক্রিয়া। সুতরাং দুটো ক্ষেত্রে আমরা লেখচিত্র করে এখানে দেখাবো। প্রথম ধরো তাপমোচী বিক্রিয়া। তাপমোচী বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয় শক্তি আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? তার জন্য কি করছি, আমরা একটা রিঅ্যাকশন নিচ্ছি এ প্লাস বিসি। এখানে এ এবং বিসি হলো বিক্রিয়ক পদার্থ। ফার্স্ট কি করে, এ এবং বিসি নিজেদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটায়। বিক্রিয়া ঘটানোর পর একটা অন্তর্বর্তী সক্রিয় চরম অস্থায়ী যৌগ তৈরি করে, সেটাকে আমরা এবিসি দিয়ে প্রকাশ করছি, এবিসি হ্যাশ চিহ্ন দিয়ে। এটা হচ্ছে একটা সক্রিয় জটিল যৌগ বা অ্যাক্টিভেটেড কমপ্লেক্স, কিন্তু সেটা চরম অস্থায়ী। এটা তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই বিয়োজিত হয়ে যাবে, এবং এটা বিয়োজিত হয়ে এরপর প্রোডাক্ট তৈরি করবে। কি প্রোডাক্ট? এবি প্লাস সি। এই প্রোডাক্টটা তৈরি করছে, এদেরকে আমরা বিক্রিয়াজাত পদার্থ বলছি। তাহলে এটা হচ্ছে অস্থায়ী সক্রিয় যৌগ। তাহলে আমরা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম বা শক্তি পরিলেখ চিত্রের সাহায্যে কিভাবে সক্রিয় শক্তিটা বুঝতে পারি তার একটা লেখচিত্রের সাহায্যে দেখো। তো আমরা একটা লেখচিত্র অঙ্কন করছি যার এক্স অক্ষ বরাবর রিঅ্যাকশন অগ্রগতি অর্থাৎ বিক্রিয়ার অগ্রগতি, এইদিকে থাকছে বিক্রিয়ার অগ্রগতি, এবং ওয়াই অ্যাক্সিসে থাকছে শক্তি। তাহলে শক্তির সঙ্গে যদি বিক্রিয়ার অগ্রগতি আমরা লেখচিত্র অঙ্কন করি, সেক্ষেত্রে তাপমোচী বিক্রিয়ার ক্ষেত্রে আমরা
এই ধরনের একটা এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম পাই, যেখানে এ প্লাস বিসি এটা হচ্ছে বিক্রিয়ক পদার্থ, আর এখানে এবি প্লাস সি এটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। এখন বিক্রিয়ক পদার্থের গড় শক্তি হচ্ছে এখান থেকে এতটা, যেটাকে আমরা ইউ1 দিয়ে প্রকাশ করছি, আর বিক্রিয়াজাত পদার্থের গড় শক্তি আছে এতটা, যেটা আমরা ই2 দিয়ে প্রকাশ করছি। এই অবস্থানটা হচ্ছে চরম অস্থায়ী অবস্থান, যেটা এবিসি হ্যাশ। এই অবস্থানটাকে আমরা এবিসি হ্যাশ অবস্থান বলছি, এবং এই অবস্থানটার শক্তি হচ্ছে ইএক্স। সুতরাং বিক্রিয়ক পদার্থের যে অণুগুলো আছে তাদেরকে এই ইএক্স উচ্চতায় আগে পৌঁছাতে হবে, অর্থাৎ এই পরিমাণ শক্তি অর্জন করতে হবে। অর্জন করার পর বিক্রিয়ক পদার্থের অণুগুলো যদি এই ইএক্স উচ্চতায় পৌঁছায় বা ইএক্স পরিমাণ শক্তি অর্জন করে, অর্জন করার পর আস্তে আস্তে সে প্রোডাক্ট তৈরি করতে পারবে। সুতরাং বিক্রিয়ক পদার্থগুলোকে তাহলে কতটা পরিমাণ শক্তি এক্সট্রা অর্জন করতে হচ্ছে সেটা কিভাবে বের করবো না, ইএক্স মাইনাস ই1, এটাকে আমরা ইএ1 বলি। তাহলে ইএ1 পরিমাণ শক্তি যদি বিক্রিয়ক পদার্থগুলো অর্জন করতে পারে তাহলে কিন্তু তারা প্রোডাক্টটা তৈরি করতে পারবে, কিন্তু এর কম পরিমাণ যদি শক্তি অর্জন করে তাহলে কিন্তু কোনো রকম প্রোডাক্ট ফর্মেশন এক্ষেত্রে হবে না। একই রকম ভাবে যদি আমরা বিপরীত বিক্রিয়াটা ধরি, এইটা হচ্ছে বিপরীত বিক্রিয়া, যেখানে এবি প্লাস সি থেকে এ প্লাস বিসি তৈরি হতে পারে। তো বিপরীত বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা একই রকম ভাবে সক্রিয়ণ শক্তিটা বের করি, কতটা হবে, এইটা হচ্ছে সক্রিয়ণ শক্তি, এবং এটা কিভাবে বের করবো না, ইএক্স মাইনাস ই2, এবং এটাকে আমরা ইএ2 বলছি। এটা হচ্ছে বিপরীত বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি। সুতরাং এক্ষেত্রে দেখতে পাচ্ছি সম্মুখ বিক্রিয়ার সক্রিয়ণ শক্তিটা কম, বিপরীত বিক্রিয়ার সক্রিয়ণ শক্তির মানটা এক্ষেত্রে বেশি দেয়া আছে। এখন এই দুটোর মধ্যে শক্তির যে পার্থক্য, শক্তির পার্থক্যটাকে আমরা ডেল্টা এইচ দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে ডেল্টা এইচ। এবং এই বিক্রিয়াটার ক্ষেত্রে ডেল্টা এইচটা কেমন, ডেল্টা এইচ আমরা কিভাবে বের করি, ডেল্টা এইচ ইকুয়াল টু ই2 মাইনাস ই1। সুতরাং এক্ষেত্রে এই যে কোয়ান্টিটা এখানে দেখো, ই2টা হচ্ছে ছোট, ই2 এনার্জিটা হচ্ছে কম এনার্জি, কিন্তু ই1 এনার্জিটা হচ্ছে বেশি এনার্জি, যার ফলে ই2 থেকে যদি ই1টা আমরা মাইনাস করি তাহলে এটা একটা নেগেটিভ সাইন পাবো। সুতরাং যেহেতু এটা তাপমোচী বিক্রিয়া, তাপমোচী বিক্রিয়ার ক্ষেত্রে ডেল্টা এইচ এর মানটা ঋণাত্মক হয়, এবং আমরা এনার্জি প্রোফাইল ডায়াগ্রামের সাহায্যে দেখতে পেলাম যে সম্মুখ বিক্রিয়া এবং বিপরীত বিক্রিয়া উভয় বিক্রিয়ার ক্ষেত্রে একটা সক্রিয়ণ শক্তি অর্জন করা যায়, এবং সক্রিয়ণ শক্তি অর্জন করলে তবেই কিন্তু প্রোডাক্টটা তৈরি হতে পারে। এক্ষেত্রে সম্মুখ বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি ইএ1 আর বিপরীত বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি ইএ2। একই রকম ভাবে আমরা যদি এটা তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে লেখচিত্র অঙ্কন করি তাহলে কেমন পাওয়া যায়। তাপগ্রাহী বিক্রিয়ার ক্ষেত্রে একই রকম ভাবে এক্স অ্যাক্সিসে আমরা বিক্রিয়ার অগ্রগতি নেব, এক্স অ্যাক্সিসে নিচ্ছি বিক্রিয়ার অগ্রগতি, আর ওয়াই অ্যাক্সিসে নিচ্ছি শক্তি। নিয়ে যদি লেখচিত্র অঙ্কন করি এক্ষেত্রে এই ধরনের চিত্রটা আমরা পাবো, যেখানে বিক্রিয়ক পদার্থ হচ্ছে এ প্লাস বিসি এবং বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে এবি প্লাস সি, এবং এদের যেটা গড় শক্তি সেই গড় শক্তিকে আমরা ই1 দিয়ে প্রকাশ করছি, এবং এদের ভিতরে যেটা গড় শক্তি সেটাকে আমরা ই2 দিয়ে প্রকাশ করছি, এবং এদের মাঝখানে যে এনার্জির গ্যাপটা আছে সেই এনার্জি গ্যাপটাকে আমরা ডেল্টা এইচ বলছি। এক্ষেত্রে ডেল্টা এইচটা কেমন হবে, ডেল্টা এইচ ইকুয়াল টু ই2 মাইনাস ই1, এবং এই যে কোয়ান্টিটি এই কোয়ান্টিটিটা কিন্তু পজিটিভ কোয়ান্টিটি হবে, কারণ দেখতেই পাচ্ছি এখানে ই2 এনার্জি বড়, ই1 এনার্জি কম। সুতরাং যদি মাইনাস করি তাহলে একটা পজিটিভ সাইন এক্ষেত্রে পাবো। একই রকম ভাবে এটা হচ্ছে অ্যাক্টিভেটেড স্টেট, যেটা সক্রিয় জটিল অবস্থাটা এবিসি হ্যাশ, এবং এর একটা এনার্জি আছে যেটাকে আমরা ইএক্স বলি। একই রকম ভাবে সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা অ্যাক্টিভেশন এনার্জি পাবো কত না, ইএক্স মাইনাস ই1, যেটাকে আমরা ইএ1 বলছি। আবার একই রকম ভাবে বিপরীত বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয় শক্তি পাবো, যেটাকে আমরা ইএক্স মাইনাস ই2 বলছি, এবং এটা আমরা ইএ2। এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছি এর ঠিক অপোজিটটা এখানে হয়েছে, এক্ষেত্রে সম্মুখ বিক্রিয়ার সক্রিয় শক্তির মানটা বেশি এবং বিপরীত বিক্রিয়ার সক্রিয় শক্তির মানটা এক্ষেত্রে কম। সুতরাং এইভাবে আমরা এনার্জি প্রোফাইল ডায়াগ্রামের সাহায্যে সক্রিয় শক্তিটাকে বুঝতে পারলাম।
এরপর আমরা করবো যেটা সক্রিয় শক্তির মান নির্ণয়। এই যে অ্যাক্টিভেশন এনার্জি এটা পাচ্ছি EA1 বা এখানে EA2, এখানেও তাই EA1 বা EA2, এই যে সক্রিয় শক্তিগুলো পাচ্ছি সেই সক্রিয় শক্তির মানটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি বা কিভাবে নির্ণয় করতে পারি সেটা আমরা দুরকম ভাবে নির্ণয় করতে পারি। দেখো, একটা লেখচিত্রের সাহায্যে নির্ণয় করা যায়, যেটা আরহেনিয়াস ইকুয়েশন পেয়েছি, সেই আরহেনিয়াস ইকুয়েশনের উপর আমরা লেখচিত্র অঙ্কন করব, অঙ্কন করে নির্ণয় করতে পারি। আর একটা হার ধ্রুবকের মানকে ক্যালকুলেট করে করা যেতে পারে। এখন যেটা করবো আমরা সক্রিয় শক্তির মান নির্ণয়। সক্রিয় শক্তি মানে EA, এই সক্রিয় শক্তির মানটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি দুরকম ভাবে করব। একটা হচ্ছে লেখচিত্রের সাহায্যে, লেখচিত্রের সাহায্যে আমরা ক্যালকুলেট করতে পারি। কিরকম ভাবে করবো দেখো, যে আরহেনিয়াসের ইকুয়েশন আমরা পেয়েছি, সেক্ষেত্রে K = A × E⁻ এটা আরহেনিয়াসের ইকুয়েশন পাওয়া গেছে। এখন এই ইকুয়েশনের উপর যদি আমরা উভয় দিকে ln নিই, ln K সমান ln A × E⁻ উভয় দিকে ln নিলাম, তাহলে এখান থেকে ln K সমান এখান থেকে ln A হবে প্লাস ln E⁻ ln A গুণ আছে, এখানে গুণ থাকলে এখানে যোগ হয়ে যায়, তাহলে এক্ষেত্রে ln K সমান ln A এবং e টু দি পাওয়ার, এই পাওয়ার অপশনটা সামনে চলে আসে, তাহলে মাইনাস E/RT হয়ে গেল। এবং ln E এর মান হচ্ছে 1। এরপর কি করব, ln থেকে আমরা লগে ট্রান্সফার করছি, লগে ট্রান্সফার করলে 2.303 log K দিয়ে মাল্টিপ্লাই করতে হলো। এই lnটাকে লগ করে নিচ্ছি, 2.303 log A মাইনাস E/RT। এরপর 2.303 দিয়ে ডিভাইড করে দিচ্ছি ইকুয়েশনটাকে, তাহলে log K সমান log A মাইনাস E/2.303 RT। এরপর লিখছি log K সমান, এই পার্টটাকে সামনে লিখছি, মাইনাস E/2.303 R ইন্টু 1/T প্লাস log A। এবার এই যে সমীকরণটা পেলাম, এটা y = mx প্লাস c এর মতো দেখতে, y = mx প্লাস c, যেখানে y মানে হচ্ছে log K, এখানে y মানে হচ্ছে log K, m টা হচ্ছে স্লোপ, এটা হচ্ছে স্লোপটা, x হচ্ছে 1/t, আর এখানে y আর x টা হচ্ছে ভ্যারিয়েবল, এখানে log K এর সঙ্গে 1/t টা ভ্যারিয়েবল, log K এর সাথে 1/t টা এখানে প্লট করতে হবে। আর c টা হচ্ছে log A, এটা হচ্ছে y অ্যাক্সিসে ইন্টারসেপ্ট যেটা বলা হয়, বা y অ্যাক্সিসে ছেদিতাংশ। এরপর আমরা বিভিন্ন টেম্পারেচারে যদি k এর ভ্যালুটা ক্যালকুলেট করি, একটা রিঅ্যাকশন হচ্ছে হওয়াকালীন আমরা টেম্পারেচার চেঞ্জ করে করে k এর ভ্যালুটা ক্যালকুলেট করছি, কারণ টেম্পারেচার চেঞ্জ করলে আমরা জানি হার ধ্রুবকের ভ্যালু চেঞ্জ হয়ে যায়। সুতরাং আমরা বিভিন্ন টেম্পারেচারে হার ধ্রুবকের ভ্যালুটা ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে সেখান থেকে আমরা একটা প্লট করছি। তাহলে প্লট করলে কিরকম হবে, লেখচিত্রটা আনলে, তাহলে y অ্যাক্সিসে নেওয়া হয়েছে log K আর x অ্যাক্সিসে নেওয়া হয়েছে 1/t OX OY। তাহলে যেহেতু এটা y = mx প্লাস c এর মতো দেখতে, সুতরাং এটা একটা স্ট্রেট লাইন হবে, কিন্তু স্লোপটা নেগেটিভ হবে, যেহেতু এখানে যে নেগেটিভ স্লোপ দেওয়া আছে, তাহলে একটা স্ট্রেট লাইন ইকুয়েশন আমরা পাবো, কিন্তু স্লোপটা হবে ঋণাত্মক। নতি ইকুয়াল টু কত পাচ্ছি না, মাইনাস E/2.303 R, এবং এটা হচ্ছে y অ্যাক্সিসের ছেদিতাংশ, এখান থেকে এই পোরশনটা, এটা হচ্ছে log A। সুতরাং এই যে নতিটা পেলাম, সেই নতি থেকে আমরা বিক্রিয়ার সক্রিয়করণ শক্তির মানটা ক্যালকুলেট করতে পারি। কারণ আর এর ভ্যালু আমাদের জানা আছে, আর এর মান 8.314, যদি বসিয়ে দিই তাহলে এই সমীকরণটা থেকে, এবং এই যে স্ট্রেট লাইনটা এখানে ড্র করা হয়েছে, এই স্ট্রেট লাইনের উপর যে কোনো পয়েন্টে যদি আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকি, সেই ট্রায়াঙ্গেল থেকে আমরা কি পাবো, এখান থেকে স্লোপটা পেয়ে যাব, সেই স্লোপটা ইকুয়াল টু এইটা, যেখান থেকে ইএ অর্থাৎ অ্যাক্টিভেশন এনার্জি এটা ক্যালকুলেট করতে পারবো, এবং আর এর মানটা আমাদের 8.314। সুতরাং এইভাবে আমরা বিক্রিয়ার সক্রিয়করণ শক্তির মানটা ক্যালকুলেট করতে পারি, যেটাকে আমরা লেখচিত্রের সাহায্যে বলছি।
নেক্সট হচ্ছে আরেকটা উপায় আমরা করতে পারি, যেটা হলো হার ধ্রুবকের মান ক্যালকুলেট করে। হার ধ্রুবকের মানটা ক্যালকুলেট করে আমরা করতে পারি কিভাবে দেখো। 2 নম্বর হচ্ছে হার ধ্রুবকের মানের সাহায্যে। তার জন্য কি করতে হবে, এই যে আরএনএসের যে আমরা ইকুয়েশনটা পাচ্ছি, আরএনএসের কি ইকুয়েশন পেয়েছি, k = a * e - va/RT। এখন আমরা দুটো ডিফারেন্ট টেম্পারেচারে হার ধ্রুবকের মানটা ক্যালকুলেট করব। কিরকম ভাবে ক্যালকুলেট করব, তাহলে আমরা বললাম যে T1 তাপমাত্রায় হার ধ্রুবক K1 আর একটা হচ্ছে T2 তাপমাত্রায় হার ধ্রুবক হচ্ছে K2। তাহলে এই সমীকরণে যদি আমরা পুট করি, তাহলে এখান থেকে আমরা কি পাবো না, K1 = a * e - va/RT1 পাবো, আর একটা পাবো K2 = a * e - va/RT2 পাবো। আর দুটো ইকুয়েশন পাবো, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। দুটো ইকুয়েশন আমরা ক্ষেত্রে পাবো। এক্ষেত্রে আমাদের T1 জানা আছে, K1 জানা আছে, এক্ষেত্রে T2 জানা আছে, K2 জানা আছে। এখন দুটোকে যদি ডিভাইড করে দিই, 2/1 করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি না, K2/K1 সমান e টু দি পাওয়ার, উপরে থাকছে মাইনাস e/RT2 আর নিচে থাকছে e টু দি পাওয়ার মাইনাস e/RT1। তাহলে এটাকে যদি আরো একটু সিম্পলিফাই করে দিই, তাহলে কি পাবো না, K2/K1 সমান e এর পাওয়ারের উপর উঠে গেল, e/R টা কমন নিয়ে 1/T1 মাইনাস 1/T2। আর একটু সিম্পলিফাই করে দিচ্ছি, সিম্পলিফাই করলে আমরা এটা পাচ্ছি। এবার দুদিকে আমরা ln নিয়ে নিলাম, ln K2/K1 সমান, এদিকেও ln নিলাম, ln নিলে পাওয়ার পোরশনটা সামনে চলে আসবে, তাহলে 1/T1 মাইনাস 1/T2 এবং ln e এর মান 1, সুতরাং ln এটা লিখছি না এখানে। lnটাকে যদি লগে কনভার্ট করে দিই, তাহলে 2.303 log K2/K1 সমান e/R ইন্টু 1/T1 মাইনাস 1/T2। তাহলে নেক্সট হচ্ছে কি করবো, log K2/K1 2.3 থেকে ডান দিকে পাঠিয়ে দিলে e/2.303R ইন্টু 1/T1 মাইনাস 1/T2। এই হচ্ছে ইকুয়েশন। এই ইকুয়েশনে আমাদের জানা কোনগুলো আছে, T1 তাপমাত্রায় হার ধ্রুবক K1 আর T2 তাপমাত্রায় হার ধ্রুবক K2, এই ভ্যালুগুলো আমাদের জানা আছে। T1 T2 K1 K2 জানা আছে। আর এর ভ্যালু আমরা জানি 8.314 জানা আছে। সুতরাং এই সমীকরণে যদি ভ্যালুগুলো বসিয়ে দিই, তাহলে আননোন হচ্ছে ইয়েটা, সক্রিয়করণ শক্তি হচ্ছে ইয়ে, এটা আননোন, অজানা। সুতরাং এই সমীকরণে বাকি মানগুলো বসিয়ে দিলে ইয়ে ভ্যালু বা সক্রিয়করণ শক্তির মানটা আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারবো। আর এর মানটা যদি আমরা 8.314 বসাই, জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স অর্থাৎ এসআই ইউনিটে বসাই, সেক্ষেত্রে ইয়ে যেটা, ইয়ের ইউনিটটা আসবে জুল মোল ইনভার্স আসবে, জুল মোল ইনভার্স, বা এখান থেকে আমরা কিলো জুল মোল ইনভার্সও করে নিতে পারি। সুতরাং অ্যাক্টিভেশন এনার্জি ইয়ে যেটা, সেটা জুল মোল ইনভার্সও প্রকাশ করতে পারি, অথবা কিলো জুল মোল ইনভার্সেও আমরা এখান থেকে প্রকাশ করতে পারি। সুতরাং এইভাবে লেখচিত্রের সাহায্যে এবং হার ধ্রুবকের মান ক্যালকুলেট করে, তা দুরকম উপায়ে আমরা বিক্রিয়ার সক্রিয়করণ শক্তির মানটা ক্যালকুলেট করবো। সেটা অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়ার হার কেন বৃদ্ধি পায়, সেটা আমরা এই সক্রিয়করণ শক্তির মাধ্যমেই দেখাতে পারি। যে কোনো রাসায়নিক বিক্রিয়াতে যখনই দেখবে অনুঘটক দেওয়া হচ্ছে, অনুঘটক দিলে বিক্রিয়াটা দ্রুত হয়ে যাচ্ছে, অর্থাৎ বিক্রিয়ার হার বৃদ্ধি পাচ্ছে। সুতরাং সেটা কিভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, দেখো এটাও একটা সক্রিয়করণ শক্তির উপর প্রবলেম। সক্রিয়করণ শক্তির সাহায্যে আমরা এটাকে এক্সপ্লেন করে থাকি। তাহলে এক্ষেত্রে হচ্ছে অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়ার হার বৃদ্ধি। অনুঘটক কি করে না, বিক্রিয়ার হারকে বাড়িয়ে দেয়। তো বিক্রিয়ার হারটাকে সে কিভাবে বাড়াচ্ছে
আমরা কোনো একটা রিয়াকশন যদি অনুঘটক ছাড়া করি, তাহলে অনুঘটক ছাড়া করলে বিক্রিয়াটা হতে বেশি সময় লাগে, কিন্তু অনুঘটক দিলেই বিক্রিয়াটা অনেক দ্রুত হয়ে যায়, অর্থাৎ বিক্রিয়ার হারটা বৃদ্ধি পাচ্ছে। তো সেটা আমরা লেখচিত্রের সাহায্যে কিভাবে ব্যাখ্যা করতে পারি দেখো। এখানে হচ্ছে শক্তি, ওয়াই অ্যাক্সিসে শক্তি আর এক্স অ্যাক্সিসে বিক্রিয়ার অগ্রগতি। সক্রিয়ণ শক্তির উপর আমরা লেখচিত্র পড়েছি, লেখচিত্রতে আমরা দেখিয়েছিলাম এই ধরনের একটা লেখচিত্র হয়। এটা আমরা ধরো তাপমোচী বিক্রিয়ার ক্ষেত্রে দেখাচ্ছি। এটা একটা তাপমোচী বিক্রিয়া, যেখানে বিক্রিয়ক পদার্থ হচ্ছে এইগুলো, এই জায়গাতে বিক্রিয়ক পদার্থ আছে আর এখানে হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ আছে, এবং এদের মধ্যে যে এনার্জির গ্যাপটা, এটা হচ্ছে বিক্রিয়া ডেল্টা এইচ, এইটা হচ্ছে ডেল্টা এইচ। এখন এই বিক্রিয়াটা ধরো অনুঘটক ছাড়া করা হয়েছে, তাহলে অনুঘটক ছাড়া মানে এই জায়গাটা হচ্ছে সক্রিয় অস্থায়ী জটিল যৌগটা আছে, তাহলে বিক্রিয়ক পদার্থের অণুগুলোকে এই উচ্চতায় পৌঁছাতে হবে, পৌঁছানোর পর আস্তে আস্তে প্রোডাক্ট তৈরি হবে। তাহলে এই পোর্শন একটা এনার্জি আছে, এবং এটা সম্মুখ বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কতটা, এখান থেকে এতটা, এইটা হচ্ছে সম্মুখ বিক্রিয়ার ক্ষেত্রে সক্রিয়করণ শক্তি এতটা। তাহলে এই পরিমাণ এনার্জি সে যদি অর্জন করে তাহলে সে প্রোডাক্ট হয়ে যাবে। এটা হচ্ছে অনুঘটকের অনুপস্থিতিতে। এখন বিক্রিয়াটাতে যদি আমি অনুঘটক দিয়ে দিই, অনুঘটক দিলে কি হবে, বিক্রিয়াটা ফাস্ট হয়ে যায়। কেন ফাস্ট হয়ে যায়, বিক্রিয়াটা তখন একটা বিকল্প পথে যায়। এক্ষেত্রে দেখো ফাইনাল, এটা হচ্ছে ফাইনাল অবস্থান, এটা হচ্ছে ইনিশিয়াল অবস্থান। বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলো যে অবস্থানে যেমন এনার্জি ছিল সেটা একই আছে, বিক্রিয়া ডেল্টা এইচ অপরিবর্তিত থাকবে, কিন্তু অ্যাক্টিভেশন এনার্জি ভ্যালুটা কিন্তু কমে যাচ্ছে। সেই অবস্থায় অ্যাক্টিভেশন এনার্জি কতটা হবে, এখান থেকে এতটা। অর্থাৎ যদি আমরা অনুঘটক দিই, এটা হচ্ছে অনুঘটকের উপস্থিতিতে, এটা হলো অনুঘটকের উপস্থিতিতে। তাহলে কোনো রাসায়নিক বিক্রিয়াতে যদি আমরা অনুঘটক দিই, অনুঘটক দেওয়ার সঙ্গে সঙ্গে বিক্রিয়া সক্রিয়করণ শক্তির মানটা কমে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে বিক্রিয়ক পদার্থগুলিকে এই পরিমাণ সক্রিয়ণ শক্তি অর্জন করলেই হবে, তাহলে অনেকটা কম এনার্জি অর্জন করতে হচ্ছে। তাহলে এই পরিমাণ সক্রিয়ণ শক্তি যদি অর্জন করে, তাহলে অর্জন করা মানে এখানে গেল, পৌঁছানোর পর সঙ্গে সঙ্গে প্রোডাক্ট হয়ে যাবে। সুতরাং অনুঘটক যদি আমরা দিয়ে করি তাহলে সক্রিয়ণ শক্তির মানটা কমে যাচ্ছে, আর অনুঘটক ছাড়া যদি করি তাহলে সক্রিয়ণ শক্তির মানটা বেশি, সেই কারণে বিক্রিয়া হতে বেশি সময় লাগে। কিন্তু অনুঘটক যদি দিয়ে করি তাহলে সক্রিয়ণ শক্তির মানটা কম, তাহলে বিক্রিয়ক পদার্থের অণুগুলিকে কম এনার্জি অর্জন করলেই সে প্রোডাক্ট তৈরি করতে পারবে, সেই কারণে সে সহজেই প্রোডাক্টটা তৈরি করতে পারছে। আজকের ক্লাসে আমরা ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া এবং বিক্রিয়ার হার ধ্রুবকের উপর উষ্ণতার প্রভাব অর্থাৎ আর্হেনিয়াস সমীকরণ এই নিয়ে আলোচনা করলাম। ওকে।